সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। দর্শক, আপনাদের নিশ্চয়ই জানা আছে বিগত ফ্যাসিস্ট আমলের অন্যতম আবিষ্কার ছিল প্রশাসনের জঙ্গি নাটক। বিরোধী মতকে দমন করতে গিয়ে হাসিনা এমন আত্মঘাতী নাটকে পিছিয়ে গেছে বাংলাদেশ। নিষ্ঠুর সেই নাটকের শিকার হয়েছেন দেশের অসংখ্য সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী। অনুষ্ঠানের আজকের অতিথি সাবেক বিজিবি সদস্য মোহাম্মদ শাহীন তেমনই একজন ভিকটিম, যাকে দিয়ে জঙ্গি নাটক সাজাতে চেয়েছিল হাসিনার অনুগত প্রশাসন। গুম করে রাখা হয়েছিল 4 মাস। অবশেষে নানা নাটকীয়তা শেষে বেঁচে ফিরেছেন শাহীন। আমরা আজ তার মুখ থেকেই শুনব নিপীড়নের সেই সব দিনগুলোর স্মৃতি। শাহীন, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়াও অতিথি হিসেবে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ সাফওয়ান। সাফওয়ান, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আওয়ামী নিপীড়নের শিকার মোহাম্মদ শাহীনের উপরে নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। মোহাম্মদ শাহীনের জন্ম ও বেড়ে ওঠা পটুয়াখালী জেলার গলাচিপার প্রত্যন্ত গ্রাম চর বিশ্বাসে। নদীর কাদামাটি আর প্রকৃতির নির্মল পরিবেশে থেকেই 2010 ও 2012 সালে যথাক্রমে পাশ করেন এসএসসি ও এইচএসসি। এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান ঢাকায়। ভর্তি হন কবি নজরুল সরকারি কলেজে। বাবা মাহবুব মাতব্বরের স্থানীয় বাজারে ছোট্ট একটি দোকান রয়েছে। তাই দিয়েই চলত 3 ভাই বোনের পড়ালেখা। ঢাকায় আসার পর তাই শাহীনের ইচ্ছে ছিল কোনো কাজ জুটিয়ে নিজের খরচ নিজে চালানো। এভাবে একদিন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তাতে আগ্রহী হয়ে পরীক্ষায় অংশ নেন সুঠাম সুস্বাস্থ্যের অধিকারী শাহীন। 2010 সালে 10 জানুয়ারি বিজিবিতে তার কর্মজীবন শুরু হয়। ব্যক্তিজীবনে ইসলামী প্রিয় ছিলেন শাহীন। চেহারা সুরতে তার ভিন্নতা রয়েছে। সে কারণে বাহিনীর মধ্যে ইসলাম বিদ্বেষী একটি গ্রুপের টার্গেটে পরিণত হন। এরপর খাগড়াছড়ির রামগড় সীমান্তে দায়িত্ব পালনকালে একটি অনুষ্ঠানে শেখ মুজিবের জন্য দোয়া মোনাজাত করতে বলা হয় তাকে। শাহীন তাতে অপারগতা প্রকাশ করলে তার উপর ওই গ্রুপটি চরমভাবে ক্ষুব্ধ হয়। এরপর 2023 সালের 22 মে রাতে তাকে গুম করা হয়। বাহিনীর কর্মকর্তারা তাকে গ্রেফতার করে আরেকটি বাহিনীর হাতে তুলে দেয়। 4 মাস তার কোনো হদিস ছিল না। এই সময়ের মধ্যে তাকে জঙ্গি বানাতে নানা অপকৌশল চালিয়ে ব্যর্থ হলে একদিনের মধ্যে সামরিক আদালত বসিয়ে 1.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেখানে অপরাধ হিসেবে বলা হয় শাহীন আওয়ামী লীগ বিরোধী। গত 1 ডিসেম্বর শাহীন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। 2 কন্যা সন্তান আর স্ত্রীকে নিয়ে এখন তার বেহাল দশা। চাকরি নেই, ঘরে খাবার নেই, থাকার মধ্যে কেবল আছে ফ্যাসিস্ট হাসিনার নিপীড়নের এই দুঃসহ স্মৃতি, যে স্মৃতি তাকে ঘুমাতে দেয় না। দিন রাত তাড়িয়ে বেড়ায়, নিয়ে যেতে চায় অনিশ্চয়তার গন্তব্যের দিকে। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো তার সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব ঘটনা। শাহীন, আপনি তো বিজিবিতে চাকরি করতেন। বিজিবিতে থাকাকালীন আপনাকে গুম করা হলো কেন? আসলে কিভাবে গুম করা হয়েছিল আমাদেরকে একটু বিস্তারিত বলুন। ঘটনাটা ঘটেছিল 2023 সালের 22 মে রাত 10:30-এর সময়। আমি অধীনস্থ রামগড় ইউনিটের 43 বিজিবির খাগড়াবিল বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলাম। রাত 10টার দিকে খবর আসলো যে সিও স্যার আসতেছে। আমাদের বাহিনীর যেটা নিয়ম, যে সিও আসলে তাকে স্টান্টও আমাদের যেতে হয়। এটা একটা রণের একটা বিষয়। তো সবাই স্টান্টও দেখেছে, আমি আমার ঘুমের কারণে স্টান্টতে যেতে পারলাম না। তার মধ্যে আমি ইউনিফর্ম পরে বুট লেগে সামনে ফলিংয়ে গেছি। স্যার বলছে, সবাই বলছে স্যার ফলিংয়ে কথা বলে, স্টান্টের দরকার নেই। তো আমি ফলিংয়ে দাঁড়ানো, আমার এক সহকর্মী, ওনার হচ্ছে নায়ক জাহিরুল। তো উনি আমাকে বললো যে শাহীন আসো, ডাক দিছে। তা আমি পিছন থেকে বললাম যে স্টাফ আমি আসি, পিছনে আসি। তো উনি আসার সাথে সাথে আমার কাছে এসে আমাকে হ্যান্ডকাপ লাগায়। ফার্স্ট হ্যান্ডকাপ লাগায় হাতে হ্যান্ডকাপ লাগায়, হাতে হ্যান্ডকাপ লাগায়। হ্যান্ডকাপ নিয়ে লাগায় আমাকে আমাদের যে পিক আপ গাড়ি আছে আমাকে নেওয়ার জন্য যে গাড়ি আসছিল, সিও স্যার সহ 3 জন। আমার সিও ছিল, তৎকালীন সিও ছিল লেফটেন্যান্ট কর্নেল
আবু বকর সিদ্দিক সাইমো আর্টিলারি কোরের। তা আমাদের গাড়িতে নিয়ে আমার হাত পিছনে নিয়ে দোন হাতে হ্যান্ডকাপ লাগায়। রামগড় ইউনিট হেডকোয়ার্টার তৈচেলা বলা হয়, ওইখানে ইউনিট হেডকোয়ার্টার নিয়ে যাওয়া হয়। নিয়ে সাথে সাথে ওখানে গিয়ে দেখি আমাদের সমস্ত যারা আমাদের ইউনিটের প্রধান ব্যক্তিবর্গ আছে দায়িত্বরত, এরা সবাই দাঁড়ানো। তো ওনারা বিষয়ে আমি তখন ভাবলাম যে হয়তো ওনারা বিষয়ে আগ থেকে জানতো। তা আমাকে ওখানে আমাদের যে অভ্যন্তরীণ যে কোয়ার্টার গার্ড, যেটা আমাদেরকে অভিযুক্ত কোনো সৈনিককে যে কোয়ার্টার গার্ডে রাখা হয়, এটার নাম হচ্ছে কোয়ার্টার গার্ড। তো এই কোয়ার্টার গার্ডে আমাকে প্রথম ঢুকানো হয়। এরপরে খবর আসে যে ওর সাথে সিও স্যার কথা বলবে, ওরে নিয়ে আসো। তখন বাজে রাত 11:30। তো আমাকে সিও স্যার ওখান থেকে নিয়ে যায়। সিও স্যারের রুমে আমি ঢুকলাম, অধিনায়ক মহোদয়ের রুমে ঢুকলাম, আমার হ্যান্ডকাপ আমার পিছনে লাগানো আছে। তা আমি স্যারকে ফার্স্ট প্রশ্ন করলাম, স্যার আমাকে কেন এখানে গ্রেপ্তার করা হলো, কী কারণে আমার হাতে হ্যান্ডকাপ? উনি বললো যে তোমার ব্যাপারে তো আমি কিছুই জানি না, আমাকে উপর থেকে আদেশ দেওয়া হয়েছে তোমাকে অ্যারেস্টেড করার জন্য, কোয়ার্টার গার্ডে রাখার জন্য। আগামীকালকে রিজন কমান্ডার মহোদয় আসবে, উনি তোমার সাথে কথা বলবে। তো স্যার এরপরে আমার কাছ থেকে আমার মোবাইল চিজ করে, মানি ব্যাগ দেখে, এবং আমার যে ট্রাঙ্ক থাকে, আমাদের প্রত্যেকের সৈনিকের একটা ট্রাঙ্ক থাকে, ট্রাঙ্কে উনি চিজ করে, আমার ব্যাগ থাকে। উনি খুঁজতেছিল ওটার মধ্যে কোনো ধরনের কোনো বই পাওয়া যায় কিনা, উগ্রবাদী যেটাকে ফ্যাসিস্ট সরকার সবসময় উগ্রবাদী হিসাবে পরিচিত করতো, জঙ্গি নাটক সাজাইতো, ওই ধরনের কোনো বই পাওয়া যায় কিনা। তো ওনারা খোঁজাখুঁজি করে আমার ব্যাগ এবং ট্র্যাকের মধ্যে কোনো ধরনের বই পায়নি। বই কিছু পাইছে, সেটা হচ্ছে আমাদের সামরিক বই, যেগুলো আমাদের সৈনিকদের জীবনে কোর্সে পালন করা হয়। আমি অনেক কোর্স করছি, ওই কোর্সগুলোর বইগুলো ছিল। পরে আমাদের যে এটি সহকারী পরিচালক আমাদের বাহিনী থেকে, উনি এসে এটি রাজু আহমেদ, উনি এসে সিওকারি দেয়, জানায় যে স্যার ওর ব্যাংক এবং ট্র্যাঙ্কে কোনো কিছুই পাওয়া যায়নি। তো স্যার আমার মোবাইল নিয়ে যায়, মোবাইল নিয়ে উনি চেক করে অনেক কিছু, পুরো মোবাইল, প্রথম হোয়াটসঅ্যাপ চেক করে, এরপর মেসেঞ্জার চেক করে। আমাদের বিজিবিতে সবচেয়ে ভাইবার ব্যবহার বেশি হয়, তারপর ভাইবার চেক করে, তারপর টেলিগ্রাম চেক করে। তো চেক করার পর ওনা আমাকে কোনো কিছুর সাথেই কোনো চ্যাট পায় না, কিছুই পায় না। যেগুলো চ্যাট হয় বা মেসেঞ্জারে কথাবার্তা হয়, এগুলো সব আমার ফ্রেন্ড সার্কেল, বড় ভাই, এই আদার্স আত্মীয় স্বজন, এদের বাহিরে না, পরিবারের সদস্যদের সাথে। তো স্যার বলতেছে যে ঠিক আছে, এ ক্লার্ককে ডাকো, এ ক্লার্ক আমাদের যে প্রশাসনে কাজ করে, এদেরকে এ ক্লার্ক বলা হয়, ব্রাঞ্চ। তো উনি এসে আমার সব কিছু লিখতেছে, আমি কী বলতেছি এগুলো লিখতেছি। তারপর দেখলাম উনি হঠাৎ কল আসলো ওনার ফোনে, উনি বললো যে স্যার ওটা আমি অ্যারেস্ট করছি, কোয়ার্টার গার্ডে আনছি। তা উনি বললো যে ঠিক আছে, ওই পাশ থেকে বললো যে ঠিক আছে তুমি ওকে রাখো, আমি কালকে আসতেছি। কালকে আসার পর তা আমাকে ওই রাত্রে আমার কোয়ার্টার আবার স্যারের রুম থেকে ব্যাক করে, প্রায় স্যারের রুমে আমি 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়ানো, পিছনে হাত বাঁধ, আমার পিছনে হ্যান্ডকাপ পরানো। তা আমার ফোন নিয়ে যায়, ফোনের লক বলে যে স্পট লকগুলো খুলে দাও, আমি সব কিছু খুলে দিই। তারপরের দিন ওখানে রাতে আমাকে নিয়ে যায় কোয়ার্টার গার্ডে নেওয়ার পরে আমি রাতে ওখানে কোয়ার্টার গার্ডে থাকি। ওখানে আমাকে দেওয়া হয় শুধু একটা, আমাদের সৈনিকের হচ্ছে একটা গ্রাউন্ড শিট বলা হয়, শুধু ওই গ্রাউন্ড শিটটা আমাকে রাতে থাকার জন্য দেওয়া হয়, আর কিছু আমাকে দেয় না। তাই ওই রাতটা ওভাবে কাটাই। রাত তো কীভাবে কাটা আল্লাহ তালাই জানে, কীভাবে ওই রাতটা গেছে। পরের দিন সকালবেলা 11টা থেকে 12:30টার মধ্যে রিজন কমান্ডার আসে। ওনার নাম হচ্ছে ব্রিগেডিয়ার সাজিদুর রহমান, ওনার বিয়ে নাম্বার হচ্ছে 4236। ওনার আরেকটা পরিচয় হচ্ছে উনি আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের যে এমপি মাহবুব রাগিনী, গাইবান্ধা সম্ভবত 3 না 4 আসনের এমপি, ওনার ছোটো ভাই। ওনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি একজন ডিজিএফআই সদস্য, দীর্ঘদিন ডিজিএফআইতে চাকরি করছে। ফার্স্ট আসার পরে আমাকে কিছু প্রশ্ন করে, সে তুমি সূরা কাহাফ পারো মুখস্থ? আমি বলছি স্যার আমি ফার্স্টটা 10 আয়াত পারি। বলছে আমাকে শোনো। তা আমি শোনাইছি। শোনানোর পর উনি আমাকে ফার্স্ট প্রশ্ন করে যে তুমি আইএস সদস্য? আমি তার প্রশ্ন করলাম যে স্যার, রিপ্লাই দিলাম স্যার আইএস কি আমি জানি না স্যার, আইএস সদস্যর তো আমার তো কোনো মানে হয় না, আমি একজন দেশের সৈনিক। সরকার আমাকে 6 মাস প্রশিক্ষণ দিয়েছে সরকারি অর্থায়নে। আমি আমার জন্ম থেকে ছোটো থেকেই একটা স্বপ্ন ছিল, প্রত্যেকেই দেশ সেবা করতে চাই। আমাদের যে বিজিবি চাকরিটা, সীমান্তের চাকরিটা, এটা হচ্ছে সমস্ত বাহিনীর ভিতরে অন্যতম একটা চাকরি, যেখানে হাদিসেদের পাশা আসছে যে আমাদের সম্পর্কে অনেক অনেক সুখবর আসছে, যারা সীমান্ত পাহারা দেবে আল্লাহ তাআলা তাদের জীবনে গুনাহ মাফ করে দেবে, এরকম বহু হাদিস আছে। তো আমি স্যারে বললাম যে স্যার এটা কখনো হইতে পারে না, আমি একজন আইএস সদস্য, এটা স্যার আপনার কাছে ভুল ইনফরমেশন আছে, যে আপনাকে দিছে সে ইনফরমেশনটা ভুল। তা উনি কিছুক্ষণ পরে বলছে না এটাই রাইট, অবভিয়াসলি এটা রাইট। আমি বলছি না স্যার এটা রাইট না, এটা ভুল। এই প্রশ্নের পর উনি আবার প্রশ্ন করে যে তোমার সাথে সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত মেজর জিয়া নিশ্চয়, ওনাকে বলতেছে যে উনি আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক কমান্ডার, ওনার সাথে তোমার সাথে দেখা আছে, যোগাযোগ আছে, উনি ওনার সাথে তুমি রাত কাটাও, থাকো, ওনার সাথে তোমার বিভিন্ন সভা হয়েছে। তা আমি বললাম যে
স্যার এখানে একটা প্রশ্ন হচ্ছে, আমি জিয়া স্যারকে কখনো সামনে থেকে দেখি নাই, নাম শুনছি। যেমন আমি যখন আমরা এফএস গোয়েন্দা কোর্স করি তখন ওনার নাম শুনছি। তো ওখানে একটা কথা আমাদের দেশে সবাই জানতেছি আমরা, যে বাংলাদেশে যত ইন্টেলিজেন্স আছে, গোয়েন্দা সংস্থা আছে, ডিজিএফআই থেকে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, জাতীয় গোয়েন্দা এনএসআই, এছাড়া বাকি যে আদার যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আছে, আমাদের বাহিনীর আছে, সেনাবাহিনীর আছে, সব বাহিনী ওনাকে খুঁজতেছে। এমনকি ভারতের যে র সদস্য, এরাও ওনাকে খুঁজতেছে, কেউই খুঁজে পায় না। তাহলে আমি একজন সাধারণ সৈনিক হয়ে কীভাবে ওনার সাথে দেখা করি? এটা পসিবল কিনা আপনি বলেন। এই কথা বলার পর উনি আর এই বিষয়ে আর কথা বলে নাই, এখানেই ক্ষান্ত। এরপরে প্রশ্ন করে ও এর মধ্যে বলতেছে যে তোমার সাথে বিভিন্ন কয়েকজনের নাম বললো, এরা হচ্ছে মেজর জিয়া সাহেবের সাথে এর সাথে সম্পর্ক আছে, তোমাদের সাথে সম্পর্ক আছে। আমি বলছি স্যার আপনি যেই নামগুলো বলছেন, নাম বলতেছে শাহিদ, নাম বলতেছে ইস্তিয়াক, আমি বলছি এর নামে আমি কাউকে চিনি না, কোনোদিন দেখিও নাই। এরপরে প্রশ্ন করে তোমার সাথে আনসার আল ইসলামের আধ্যাত্মিক আলেম মাওলানা মাহমুদুল হাসান গুনবির সাথে তোমার সাথে সাক্ষাৎ আছে, একসাথে রাত কাটাইছো, দেখা করছো। তাই আমি বলছি স্যার এই সময়টা কবে? যে আমি তো ওনার সাথে রাত কাটাইছি, দেখা করছি। তাই বলছি, উনি বলতেছে যে তুমি রামগড়ে আসার পরে, এই ইউনিটে যোগদানের পরে এই ঘটনা, ওনার সাথে তুমি রাত কাটাইছো। তা আমি প্রত্যুত্তরে বললাম যে স্যার আমি রামগড়ে আসছি 2021 সালে অক্টোবর মাসের 15 তারিখ থেকে এই ইউনিট আমার কাউন্ট হয়। তো এই যে আপনি যার নাম বলছেন মাহমুদুল হাসান গুনবি, উনি 2021 সালের জুন মাসে অ্যারেস্টেড। উনি যে মামলায় অ্যারেস্টেড এটা আমার দেখার বিষয় না। আমি বলছি আপনি বলেন যে একজন কারাগারে থাকা ব্যক্তির সাথে কীভাবে রাত কাটানো যায়, একজন কারাগারে থাকা বন্দির সাথে কীভাবে দেখা যায়? তারপরে উনি এই কথা বলার পরে আর উনি কোনো প্রশ্ন করে না। এখন হঠাৎ এর মধ্যে হঠাৎ প্রশ্ন করে, তুমি শেখ হাসিনার প্রতি তোমার এত ক্ষোভ কেন, রাগ কেন? আমি বলছি স্যার ওনার প্রতি আমার কোনো রাগও নেই, ক্ষোভ নেই। তা ওনাকে তুমি পছন্দ করো না কেন? আমি বলছি স্যার আপনি কি বললাম আমি ওনাকে পছন্দ করি না? বলছি হ্যাঁ তুমি পছন্দ করো না, ওনার বিরুদ্ধে তোমার অনেক কথা আছে, বিবৃতি আছে, তুমি ওনাকে চিনো না, তুমি ওনাকে জানো না, তুমি ওনার সম্পর্কে জানো। আমি যখন ক্যাপ্টেন ছিলাম তখন থেকে ওনাকে দেখি উনি তাহাজ্জুদ পড়তো, উনি একজন ধর্মভীরু মানুষ। তাই শেখ হাসিনার গুণগান গাইলো, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে। এরপরে বিষয় বললো যে বিভিন্ন এই সম্পর্কে, দেশের সম্পর্কে বিভিন্ন উক্তি করলো, ওনার গুণগান গাইলো। তো বলছি দেখো তুমি একটা সৈনিক, মানে এই কথাগুলো আমি তো আপনাকে স্বাভাবিক ভাষা বলতেছি, ওখানে ওনার প্রত্যেকটা কথা কোনো স্বাভাবিক ভাষা নেই, সব ভাষা উগ্র টাইপের। মানে উনি এমন এটোসিয়েট করতেছে, উনি সম্ভবত বাংলাদেশের সেনা অফিসার না, উনি ইন্ডিয়ান আর্মির একজন অফিসার। ওনার বক্তব্যগুলো, ওনার কথোপকথনগুলো এরকম মনে হয় ওনাকে বাংলাদেশ সরকার নিয়োগ দেয় নাই, ওনাকে ইন্ডিয়ান সরকার নিয়োগ দিছে, এই হিসেবে ইন্ডিয়ান থেকে ওনাকে পাঠাইছে বাংলাদেশে। উনি এইভাবেই কথাগুলো আমাকে বলতেছিল, আমি তো আপনাকে স্বাভাবিক ভাষায় বলতেছি। তারপরে বলতেছি যে যখন আমার কাছ থেকে কোনো কথা স্বীকার না করে তখন ওই ঠাস করে আমার বলতেছেন, হঠাৎ করে বলতেছেন তুমি আমাকে চিনো না, আমার ভালো রূপটা তুমি দেখতেছো, আমার এর পরে আড়ালে আরেকটা রূপ আছে, সে রূপটা জানা। আমি ডিজিএফিতে অনেক দিন চাকরি করছি, প্রায় 7 বছর মতো চাকরি করছি, আমার হাতে যেন কত লোক ক্রস হয়েছে এটা তোমার ধারণা নাই। আমার একটা পিস্তল রেখে আমার দেখাইতেছে, এই পিস্তলটা চিনো, এই পিস্তলটা থেকে আমি কত বুলেট বের করছি তারও তো হিসাব নেই, ওই দিন তোমার বশ হয়নি। আমি বলছি স্যার ওটা আমার দেখার বিষয় না, আপনি যেটা দেখাইতেছেন ওটা আপনার একান্ত বিষয়, আপনি কোথায় চাকরি করছেন এটা আমার জানার বিষয় না। আমি স্যার এই অপরাধের সাথে জড়িত না, এই পর্যন্ত আমি জানি। তারপর উনি বলতেছেন তুমি যদি আমাদের এই কথাগুলো তুমি স্বীকার না করো তাহলে তোমার কারাগারেই পৌঁছতে হবে, জেলেই পৌঁছতে হবে, তোমার যে কী অবস্থা হবে এটা তুমি এবং তোমার পরিবার কখনো কল্পনা করতে পারো না, হাত থাকবে না, পা থাকবে না, এমন হইতে পারে তুমি নিজেও থাকবে না। আমি ওখানে ভীত ছিলাম, তারপর মনে একটা সাহস ছিল আমি নিরাপরাধ, এই সাহসটা আমার সবসময় যোগাইত যে আমি নিরাপদ। আমার প্রতি কোনো যেই সব ওনাদের যে অভিযোগ এগুলো একটা সবগুলো অভিযোগ ভিত্তিহীন, যার কোনো নির্দিষ্ট কোনো প্রমাণিত নাই, প্রমাণ নেই ওনাদের কাছে। আমি এই হিসেবে সাহস করে বলছি স্যার আমি এগুলোর ভয় পাই না। তারপরে কি হলো? এরপরে উনি আমাকে বলছে যে লেফটেন্যান্ট কর্নেল যে দ্বিতীয় অভিযুক্ত যা ওনার সাথে ছিল, লেফটেন্যান্ট কর্নেল শফিকুর রহমান, উনি তৎকালীন অপস অফিসার ছিল আমাদের রিজনের, চট্টগ্রাম রিজনের। ওনাকে বললো যে শফিক তুমি ওর সাথে কথা বলো, ওকে ইন্টারোগেশন করো, ও যদি সঠিক কথাগুলো না বলে তাহলে ওর ইন্টারোগেশন ছেলে নাও, ওর যেথায় নেওয়া দরকার তুমি সেথায় নাও, আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম। তাই উনি আমার সাথে কথা বলে, আমার কাছ থেকে কোনো তথ্য না আদায় করার পরে ওনারা আমাকে কিছুদিন ওখানে রাখার পরে ইন্টারোগেশনের জন্য আমাকে নিয়ে আসে। এখন কোথায় নিয়ে আসে আমি এটা জানি না, তো ওখান থেকে নিয়ে আসে, গাড়িতে করে নিয়ে আসে, গাড়িতে প্রায় অনেক জানি, লং টাইম জানি, প্রায় 7 ঘন্টার জানি। এর মধ্যে একবার আমি বললাম যে দেখেন আমার প্রস্রাবে চাপ দিচ্ছে, আমার টয় অসময় যাওয়া লাগবে। তো ওরা আমাকে একটা ক্যাম্পে নামায়, আমাদের বিজিবির একটা ক্যাম্পে নামায়, ওখানে আমার ওয়াশরুম করে ওখানে আবার চোখ বাঁধে। চোখ বাঁধার পরে ওরা নিয়ে সেটা কি চিনতে পেরেছিলেন যে সেই ক্যাম্প কোন এলাকা? এটা দেখো
ওই ধরনের সুযোগ আমাকে দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা। আমার সাথে সবসময় 4 জন করে গার্ড থাকতো যাওয়ার সময়, সবসময় তাদের কাছে অস্ত্র থাকতো। তারা সবাই আমার বাহিনীর সৈনিক, কিন্তু আমার মনে হয় না আমরা বাংলাদেশি কেউ। আচ্ছা আচ্ছা, তাদের আচরণটা এমন ছিল। তো ওখান থেকে আমাকে নিয়ে আসে, এরপরে নিয়ে আসে যেটা আমি পরবর্তীতে মনে ফিল করি, এটা সম্ভবত আমাদের বিজিবি হেডকোয়ার্টার পিলখানা। এখানে গেটে আসার পর আবার ওখানে চোখ বাঁধা অবস্থা, এখানে আসার পর খোলার পর আমার ছবি তুলছে। এর মধ্যে হাইহুল্লা শুরু হয়ে গেছে, জঙ্গি সদস্য নিয়ে এসছে গেটে। এরপরে আমাকে ওখান থেকে আবার চোখ বাঁধে এমন একটা স্থানে নেয়, রুমে নেয়, যে রুমটার বিবরণ সাধারণত যেই রকম আমান আজমির সাথে হয়েছিল, ব্রিগেডিয়ার আমান আজমি সহ যারা, যেটাকে আমরা এখন জানতে পারি আয়নাঘর, ওই রকম একটা রুমটার দৈর্ঘ্য প্রস্থ এরকম ছিল, এটা হুবহু কবর। পা যদি কেউ সোজা হয়ে শুতো, সে সোজা হয়ে শুতে পারতো না, তার পা বেজে যাইতো। এমনকি ওখানে থাকার জন্য কিছুই ছিল না, শুধু ফ্লোর। আমি ইউনিফর্ম পরা, আমার কাছে একটা টিস্যু ছিল ব্যবহার করার জন্য। আমি লাস্ট পর্যন্ত ওই টিস্যুটা আমার মাথায় দিতাম, বালিশ হিসেবে ব্যবহার করতাম। এবং 24 ঘন্টা হাত বাঁধা থাকতো, চোখ বাঁধা থাকতো। যখন খাবার আসতো, খাবার ঠিক টাইম আসতো না। দুপুরের খাবার আসতো বিকাল 4টায়, রাতের খাবার আসতো 2টায়। পানি দিত আমাকে বাহির থেকে ঝালনা দিয়া। নির্যাতন তো কোনো হিসাব নাই, নির্যাতনের হিসাব। কোন ধরনের নির্যাতন করা হতো? শারীরিক সমস্ত টাচ, পা বেঁধে, পা খুলে, বুট খুলে, পার পাতায় পিঠে মারতো। কি দিয়ে? লাঠি দিয়ে, স্টিক দিয়ে। আপনি যেহেতু ওই ডিপার্টমেন্টেই ছিলেন, আপনি তো এই স্টিকগুলো কেমন হয় এগুলো জানতেনই। স্টিকগুলো জানতাম, কারণ এগুলো দেখেন, আমি একটা শান্তপ্রিয় সৈনিক, আমি কখনো এই অরাজকতার মধ্যে ছিলাম না, আমি কখনো যাইনি। আমার চাকরিটা একদম সহজ সরল ছিল, আমি সহজ সরলভাবে চলার চেষ্টা করতাম। কিন্তু আমাদের মধ্যে একটা নীতি ছিল, আমরা ভারত বিরোধী নীতি ছিল। আমরা কখনো ভারতের এরপরে দিনের পর দিন রাত কতদিন ছিলেন এখানে? এখানে ছিলাম 22-23 দিনের মতো ছিলাম হেডকোয়ার্টারে। প্রতিদিন আমারে নির্দিষ্ট টাইমে একটা নির্যাতন হইতো। এই কথাগুলো স্বীকার। এই নির্যাতনটা কি ধরনের ছিল? নির্যাতন এই নখের উপরে চাপ দেওয়া হইতো, প্লাস দিয়ে। তারপরে এই পার নখের উপর প্লাস দিয়ে চাপ দেওয়া হইতো। মাঝে মধ্যে হাঁটুতে বাড়ি দিত, আমার হাঁটু এখন মাজায় বাড়ি দিত। তো ওই মাজাটা এখন আমার ব্যথা আছে, মাজার ব্যথাগুলো এখন আছে, মানে বাকি ব্যথাগুলো আলহামদুলিল্লাহ সেরে গেছে মোটামুটি। তো ওই কথাগুলো স্বীকার করাইতো না। আর রাত্র 2টার পরে আমার সম্ভবত অফিসে নিত। আচ্ছা, অফিসে নিয়ে তখন কি চোখ বাঁধা? চোখ বাঁধা, সবসময় চোখ বাঁধা, চোখ খোলার কোনো, চোখ কখনো খুলতো না? চোখ খুলতো না। আপনি বাথরুমের শুধু সময় চোখটা খুলতো, তাও ওই নির্দিষ্ট, ওখানে উজু করতে দিত না। নামাজ পড়ার সুযোগ, আমি নামাজ পড়তাম তাইমুম করে। আচ্ছা আচ্ছা। এবং আমি যেখানে ছিলাম এর পাশে কিছু কিছু লোক ছিল, ওই আরো অনেকগুলো সেল ছিল ওখানে। আপনি কি তাদের সাথে কথা বলার সুযোগ? ওইরকম সুযোগ আমার সামনে কমপক্ষে 6-7 জন ডিউটি, আমার রুমের প্রত্যেকের রুমের সামনে ডিউটি। এটা কি ইউনিফর্মে ডিউটি করতো? না, সিভিল পোশাকে। এখানে কোনো ইউনিফর্মে কেউ ডিউটি করতো না, এখানে সবাই সিভিল পোশাকে। একজন ছিল, আমি জানি না, উনি এমন ভাষা করতো যে বলতে যে এরা আমার কাছে দিয়ে দেন, এরা আমি মারি। মানে আপনার সহকর্মী তারাই? এর নামে সহকর্মী, কিন্তু এদের এটুসেট তো সহকর্মী না, এরা তো বাংলাদেশ। আপনাকে স্বীকার করতে বলা হয়েছিল কোনগুলো, কোন সব অপরাধ? আপনি জঙ্গি? হ্যাঁ, আমি জঙ্গি সদস্য। আমার সাথে আইএসএর সদস্যদের সাথে সম্পর্ক আছে, আমার সাথে আনসার আল ইসলামের সদস্য আছে, আমার সাথে তালেবানদের সাথে সম্পর্ক আছে। এই বিষয়গুলো জিজ্ঞাসাবাদে স্বীকার করতে বলা? হ্যাঁ, এই বিষয়গুলো শাহিন, আপনার কাছ থেকে শুনবো আমরা একটু। অ্যাডভোকেট সাফওয়ান, আপনি তো শুনলেন যে শাহিনকে চাকুরিরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হলো এবং তার সাথে যে নিপীড়ন, নির্যাতন এবং তাকে যে ভাষায় হুমকি বা স্বীকারোক্তি করাবার জন্য কথা বলা হতো, এটি আসলে কোনো বাহিনী পারে কিনা, বা এটি মানবাধিকারের কোন পর্যায়ে বা কোন সংজ্ঞায় আপনি সংজ্ঞায়িত করবেন? আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছিলাম যে উনি একজন বাহিনীর সদস্য, সেই বাহিনীর এই লোকজন তাকে একটি নাটক সাজিয়ে, একটি জঙ্গি নাটক সাজিয়ে তার উপরে যে নিপীড়ন করেছে, এটা তো সাধারণ একজন অনেক বড় অপরাধী, অনেক বড় ক্রিমিনাল, তাকেও কিন্তু এ ধরনের নির্যাতন বা নিপীড়ন করা হয় না। 2009 থেকে শুরু হয়ে 2024 পর্যন্ত যে ফ্যাসিস্ট রিজিম, এই ফ্যাসিস্ট রিজিমটাকে টিকিয়ে রাখার একটি এক্সাম্পল। অর্থাৎ এটা কিন্তু এরকম একটা ঘটনাই ঘটেনি, হাজার হাজার ঘটনা ঘটেছে এই ফ্যাসিস্ট রিজিমটাকে টিকিয়ে রাখার জন্য। অর্থাৎ আইনের ব্যাখ্যাটা কেমন হবে? এটা তো এই ধরনের, আমি আমার ভাষ্যমতে, আমি একজন আইনজীবী হিসেবে আমি বলবো, এই জন্য আমাদের ক্রিমিনাল ল অ্যামেন্ড করে, পেনাল কোড 1860 যেটা, এটা অ্যামেন্ড করে, সিআরপিসি অ্যামেন্ড করে আমাদেরকে নতুন প্রভিশন আনতে হবে। কারণ আমরা অপরাধ দেখি
জেনারেল পাবলিকদের মধ্যে একজন আরেকজনের উপরে টর্চার করলো, মারলো, আপনি যেটা বললেন যে ওনার যে অফেন্সটা এটা অ্যাবডাকশন হতে পারে, মনুষ্যহরণ হতে পারে, কিন্তু মনুষ্যহরণ তো জেনারেলি একজন পার্সন যদি আরেকজন পার্সনকে অপহরণ করে নেয় বা মনুষ্যহরণ করে নেয় তাহলে সেটা একটা অফেন্স আমাদের জেনারেল পেনাল প্রভিশনে আছে। কিন্তু একটা বাহিনীর মধ্যে, অর্থাৎ আপনি দেখলেন যে সে আপনার মতাদর্শের উনি না, যদি বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গ করতেন সেটি যে ফেসিস্ট রিজিমটা ছিল, যখন তারা দেখেছেন যে তাদের এন্টি মতাদর্শের কোনো মানুষজন আছে, সুতরাং তাদেরকে তো আইনের ফ্রেমে রেখে কোনো বিচার করা যাবে না। তার মানে এই ধরনের কোনো আইনও আসলে আইনও আসলে নেই। আপনি যদি দেখেন আমাদের পেনাল কোডের মধ্যে কিডন্যাপিং আছে, গার্ডিয়ান থেকে যদি কোনো বাচ্চাকে নিয়ে যায় সেটা আছে, বাংলাদেশ থেকে যদি একজন মানুষকে বাইরে নিয়ে যায় অসৎ উদ্দেশ্যে সেটা আছে, কিন্তু সার্ভিসের মধ্যে আপনি সার্ভিসের ডিউটি ভঙ্গ করলেন, আপনার জন্য পানিশমেন্ট আছে। আপনি সার্ভিসে আসলেন, আপনি সার্ভিসের যে আপনার রেসপন্সিবিলিটি আছে সেগুলো পালন করলেন না, সেখানে পানিশমেন্ট আছে। আপনি সার্ভিসে এসে আপনি ঘুষ খেলেন, সেখানে পানিশমেন্ট আছে। এগুলো জেনারেল অফেন্স, কিন্তু স্পেশাল অফেন্স ক্রিয়েশন করা হয়েছে যেগুলো আমাদের পেনাল প্রভিশনেরও বাইরে, শুধুমাত্র এই রিজিমটাকে টিকিয়ে রাখার জন্য। জি হ্যাঁ শাহিন, তারপরে আপনাকে এইভাবে 22 দিন আটকে রাখা হলো, 22 দিন পরে কোথায় নেওয়া হলো? 22 দিন পরে আবার আমার রামগড়ে নিয়ে যাওয়া হয়। আমার ওখানে নিয়ে তার একটা তদন্ত আদালত সাজায় আমাকে দিয়ে, আমার কাছ থেকে বিভিন্নভাবে লিখিত নেওয়ার চেষ্টা করে। এই আদালতে কারা কারা ছিলেন? এই আদালতে ছিল, তখন তো আপনার চোখ খোলা। হ্যাঁ, এই সময় আমার চোখ খোলা ছিল। এই সময় আমাকে যে রুমটা থাকতে দেওয়া হয়তো ওই রুমটাও ছোট, এটা বেশি বড় রুম না, এটা ছোট একটা রুম। বাহিরে, এটার বাহির হচ্ছে এই ওয়াশরুম, গোসলখানা। এই রুমে থাকার বিবরণ হচ্ছে এই রুমে আমি 24 ঘন্টাই লক আপ থাকতাম, বের হইতে দেওয়া হইতো না। যখন বাহিরে উজু করতে, তবে আপনার সান্ত্বনা ছিল যে চোখ খোলা। হ্যাঁ, চোখটা খোলা, কিন্তু নিজিউডির কোনো সৈনিক আমার সাথে কথা বলতে পারতো না। আচ্ছা আচ্ছা। ওখানে কথা বলার সুযোগ দিত না। যারা ডিউটি করতো তাদের প্রতি পুরোপুরি ইনস্ট্রাকশন ছিল ওর সাথে কেউ কথা বলতে পারবে না, এমনকি ডিউটিওয়ালারাও কেউ কথা বলতে পারবে না। শুধু তাদেরকে তো আপনি চিনতেন? সবাই আমি চিনতাম এদেরকে। তারা আমার শুধু খাবার দিয়ে যেত, ওই ফাঁক দিয়ে খাবার দিত, খাবার আমি ভিতরে নিয়ে খেতাম। আর এখান থেকে আমি যখন ওয়াশরুমে যেতাম তখন আমার হাতে হ্যান্ডকাপ হইতো। আচ্ছা, বের হইলে হ্যান্ডকাপ পরা তো আপনার সহকর্মীরাই? হ্যাঁ, সমস্তগুলো এইভাবে চলছে। এখানে আদালতে সাজায়, আদালতে আমার বিরুদ্ধে তারা অভিযোগ, এই কথাগুলো তারা আমার স্বীকার করতে। আমি বলছি যে দেখেন, আপনারা আমাকে মারতে পারেন, কোনো প্রয়োজন নেই, কোনো সমস্যা নেই, যা নির্যাতন করছেন আরও করতে পারেন, আমি তাতে। মানে আপনি কি এই সময় বুঝতেন যে আপনাকে হয়তো মেরে ফেলা হবে? বা এরকম আমাকে কয়েকবার হুমকি দিচ্ছে যে তুমি যে স্বীকার করো না তো তোমার অনবদ্য শ্যুট করা হবে। আমি বলছি স্যার আপনি শ্যুট করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আমরা মুসলিম, আমাদের সবচেয়ে ইসলাম ধর্মের সবচেয়ে বড় মৃত্যু হচ্ছে শহীদ মৃত্যু। আমি বলছি আপনি শ্যুট করেন, আমি শাহাদা পাবো, আলহামদুলিল্লাহ, আমি তাতেই খুশি। তবুও আমি কালকে এমন তোমার এটা বলবো যে আল্লাহ, আমি আপনার জন্যই শুধু শাহাদা হয়েছি, আর কিছু এখানে আর কোনো আমার উদ্দেশ্য ছিল মানে সত্যের জন্য? সত্যের জন্য, আপোষ করিনি। তো ওখানে তারা আমাকে এই যে আমি এখানে 4 মাস ছিলাম একদম ফুল, আমার পরিবার থেকে রামগড়ে 4 মাস না, পুরো এই গুম সময়টা 4 মাস। রামগড় হেডকোয়ার্টার, চট্টগ্রাম রিজন সব মিলিয়ে আমাকে 4 মাস। 4 মাস পরে একদিন আমাকে সামরিক কোর্টে তারা বিচার করে। এখানে এই 4 মাসের মধ্যে পরিবারের সাথে যোগাযোগ বা পরিবার জানতো কি? না, পরিবার আমার পরিবার কল দিত, আমার ওয়াইফ কল দিত, আমার মা বাবা কল দিত আমার সিওকে, বলতে যে ও একটা ক্যাম্পে আছে, পাহাড়ের উপরে একটা ক্যাম্পে আছে, যে ক্যাম্পে নেটওয়ার্ক বিচ্ছিন্ন, ওরা 6 মাস অন্তর অন্তর ওই ক্যাম্প থেকে নামে, আরে যোগাযোগ করতে হবে না, 6 মাস পরে ওরা ছুটি দিয়ে দেবো 2 মাসের, তখন আপনাদের সাথে দীর্ঘ সময় থাকতে হবে। এইটা সিও স্যার বলতো, বা আমার সহকর্মী তো আমার ফোন নম্বর, বাসার ফোন নম্বর কেউ নিত না, তাদেরকে সবাইকে একটা ভয় দেখাইতো যে ওর ফ্যামিলির সাথে যে কথা বলবো তারও আমরা জেল দেবো। ওর ফ্যামিলি, ওর যদি কোনো বিলের ফ্যামিলি জানে যে ও কোয়ার্টার গার্ডে আছে বা ওকে আবদ্ধ করা হয়েছে, তাহলে কিন্তু তোমাদেরকে যার পাবো, কলটাকে যারে পাবো তারে কিন্তু অবশ্যই জেল দেবো, নিশ্চিত, কোনো সন্দেহ নাই। এইভাবে কোনো সৈনিক তো আমার সাথে কথা বলা তো দূরের, ফোনে কথা বলা দূরের কথা, আমার বাসায় জানা তো দূরের কথা, আমার সাথেই কেউ কথা বলতো না, ওদের এই ছিল। তো ওখানে আমাকে এই বিভিন্ন প্রশ্ন করে আমাকে, এখানে বিভিন্ন প্রশ্ন, এখানে কপি আছে আমার কাছে, যে আমাকে কি কি অপরাধে সাজা দেওয়া হয়। এর মধ্যে একটা অপরাধ আছে, আমি লেখছি যে আমি একাধিক ফেসবুক আইডি এবং জঙ্গি সংগঠনের সাথে বিভিন্ন নেটওয়ার্ক আবারগুলো জড়িত। এরপরে আছে আমার এটা পারিবারিক একটা ঘটনা। তারপরে আছে একটা পাসপোর্ট নিয়ে আমাকে, আমি একজন সৈনিক হিসেবে পাসপোর্ট করতে পারি, আমি পাসপোর্টের জন্য কয়েকবার তাদের কাছে অ্যাপ্লাই করছি, ওরা দেয় নাই, সুযোগ দেয়নি আমাকে পাসপোর্ট করার। আমার বড় মেয়ে অসুস্থ, আমার বড় মেয়ে অনেক অসুস্থ, এখন অসুস্থ, ওকে অটিজম বলা হয়, হিসাবেই চলা যায়। তা আমি এই হিসেবে বললাম স্যার আমি ইন্ডিয়াতে যাব আমার মেয়েকে চিকিৎসার জন্য, আমাকে পাসপোর্টের সুযোগ দেন। তা উনি আমি কয়েকবার দরখাস্ত ছিল আমার, তখন আমি এর মধ্যে পরে যখন আমার জরুরি দরকার আমি করে নিছি পাসপোর্ট।
ছাত্রদের পেশা দেখাই আমি করে নিছি। এই পাসপোর্টের ছবি পাইছে আমার কাছে, এই অপরাধ দেখাইছে, এইটা হচ্ছে 3 নম্বর অপরাধ দেখাইছে। 4র্থ নম্বর অপরাধ দেখায় আমাকে সে জঙ্গি মতবাদে বিশ্বাসী সংশ্লিষ্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ মুজিবকে নিয়ে কটূক্তি করে। এইখানে প্রশ্ন করা হয়েছিল যে হ্যাঁ এইখানে আমার আমি এখানে একটা অপরাধ ছিল আমার, সেটা হচ্ছে এটা অপরাধ না, আমি এটা অপরাধ বলে না, আমি দেশে একটা পোস্ট করছিলাম, সেটা হচ্ছে যে আমাদের যে আমরা তো 3য় শ্রেণীর কর্মচারী, আমাদের সৈনিকরা 3য় শ্রেণীর কর্মচারী। তো এখানে আমি একটা পোস্ট করছিলাম এইভাবে যে বাংলাদেশে নীরব দুর্ভিক্ষের অপর নাম বাংলাদেশ। সেটা কীরকম, আমি একজন সরকারি কর্মচারী, আমি 30 থেকে 35,000 টাকা বেতন পাই, তো মাস শেষে দেখা যায় কোনো মাসে 5,000 টাকা ঋণ থাকি, কোনো মাসে সমান সমান থাকি। তাহলে যে ব্যক্তি 12 থেকে 15,000 টাকা বেতন পায়, তা এই ব্যক্তির সংসারটা কীভাবে চলে? তো বাংলাদেশে জন্মগ্রহণ করাই কি অপরাধ? এইটা লিখছিলাম যে নীরব দুর্ভিক্ষের অপর নাম বাংলাদেশ। এইটাই তাদের কাছে আমি তাদের মানে এইটাই সত্য হয়ে গেলাম। এখন যখন জঙ্গি নাটকে আমাকে কোনো আবদ্ধ করতে না পারে, যখন স্বীকারোক্তি আমাকে কাছ থেকে না নিতে পারে, কোনো কিছুতেই তারা কিছু আমাকে সফল হইতে না পারে, তখন আমাকে প্রশ্ন করে এই যে শেখ হাসিনাকে নিয়ে, তুমি শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করছো, তুমি মোনাজাতে তার শেখ মুজিবের জন্য দোয়া করো না, তুমি আপনি নামাজের মোনাজাতে কার জন্য দোয়া করেন বা করেন না, হ্যাঁ সেটিও অপরাধ। হ্যাঁ সেটি অপরাধ। ওই 15 আগস্টে আমাকে একবার দোয়া করার জন্য ডাকা হয়েছিল, আমি বলছি যে দেখেন আমি পারবো না, প্লিজ ইমাম সাহেবকে বলেন, যিনি আছে আরটি থাকস, আমি কেন বলছি 2টা জামাত হবে, তুমি একটা করবো ইমাম সাহেব একটা করবো। আমি বলছি আমার স্যার অন্য হাফেজ আছে, এদেরকে দ্বারা করেন, আমি তো জেনারেল স্টুডেন্ট, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইসলাম মাইন্ডেড, তার মানে আমি এটা পারবো না, আপনার অন্যজন করেন, আমি আমার দায়িত্ব হিসেবে আমি দোয়ায় শরিক থাকবো, কারণ আমার কর্তব্য হিসেবে আমি শরিক থাকবো। এখন এই জিনিসগুলো ওনাদের বেশি ছিল যে আমি এগুলো অপরাধ হিসেবে দাঁড় করিয়েছে, এগুলো অপরাধ হিসেবে সামরিক কোর্টে। অ্যাডভোকেট সাফওয়ান, একজন মানুষ কার জন্য দোয়া করবে নামাজে, কার জন্য দোয়া করবে না, হ্যাঁ, এটিও কি অপরাধ হিসেবে গণ্য হওয়ার কোনো সুযোগ আছে কিনা সেটি একটি বিষয়। আর হচ্ছে যে তাকে যখন জঙ্গি সম্পৃক্ততার স্বীকারোক্তি আদায় করতে ব্যর্থ হয়েছে সামরিক আদালত, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, তৎকালীন প্রধানমন্ত্রীর জন্য উনি নামাজে মোনাজাত করে দোয়া করেন না, বা উনি ওনার মত প্রকাশ করেছেন যে নীরব দুর্ভিক্ষের অপর নাম বাংলাদেশ, উনি ওনার যে পারিশ্রমিক বেতন এগুলো নিয়ে উনি কথা বলার চেষ্টা করেছেন, সেটি তো স্বাধীনতা। এবং আরেকটি মর্মান্তিক বিষয় যে ওনার বড় মেয়ে অটিজম পেশেন্ট, আর এটির জন্য চিকিৎসা করতে, উন্নত চিকিৎসা করতে দেশের বাইরে যাবার জন্য ওনার একটি পাসপোর্ট দরকার হয়েছিল, সেই পাসপোর্টটি পর্যন্ত তাকে করতে দেওয়া হয়নি। এটি আসলে আইনের ব্যাখ্যায় আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? মানবাধিকারের মধ্যে যে বিষয়গুলো ফ্রি মুভমেন্ট, আপনি আপনার এক্সপ্রেশন আপনার এক্সপ্রেশনটা আপনি প্রকাশ করতে পারবেন, কথা বলার অধিকার, চলাফেরার অধিকার, এগুলো কিন্তু ইন্ট্রিনসিক রাইট, এগুলো কিন্তু একজন হিউম্যান বিইং হিসেবে, একজন মানুষ হিসেবে সে পৃথিবীতে আছে, বেঁচে আছে, সে রাইট, সে কথা বলবে, সে তার ইচ্ছাটা প্রকাশ করবে, সে মুভমেন্ট করতে পারবে, সে তার কার্যক্রম চালাবে, রাজনৈতিক কার্যক্রম, রাজনীতির সাথে যদি সে সম্পৃক্ত থাকে, সে রাজনৈতিক সরকারি কর্মচারী না, আমি যেটা বলছি যে তিনি তার ফ্রি মুভমেন্ট, সুতরাং এই জায়গায় তো প্রতিবন্ধকতা আরোপ করার কোনো সুযোগই নেই, নাম্বার 1। নাম্বার 2, ওনাকে যেটা করা হয়েছে, ওনাকে যে ট্রায়াল, তথাকথিত যে ট্রায়ালের মুখোমুখি করা হয়েছে, সেই জায়গায় আপনি শুনবেন যে ওনাকে বাধ্য করা হয়েছে, করার জন্য ফোর্স দিয়েছে অপরাধটা স্বীকার করার জন্য। আইনে কোনোভাবেই একজন মানুষ যদি স্বেচ্ছায় তার স্বীকারোক্তি না দেয়, স্বেচ্ছায় যদি সে জবানবন্দি না দেয়, বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো আইনেই তাকে বাধ্য করা যাবে না ওই অপরাধটা স্বীকার করার জন্য। নিপীড়ন করা হয় এবং যে নির্যাতন, আপনি দেখেন রিমান্ডের যে প্রভিশন আছে বা অ্যারেস্টকৃত মানুষকে যে প্রভিশন আছে, তাকে তার আইনজীবীর সাথে কথা বলতে দিতে হবে, এটা আইনের বিধান। তাকে তার আত্মীয় স্বজনের সাথে দেখা করার সুযোগ দিতে হবে, তাকে লয়ার অ্যাপয়েন্ট করার সুযোগ দিতে হবে, কনসাল্ট করতে হবে। তার তো ডিফেন্স কেস, তাহলে তো ওডি অল্টারেম পার্টেম হয়ে যাবে, এটা একপাক্ষিক হয়ে যাবে। এটা আন্তর্জাতিক আইন, বাংলাদেশের আইন, কোনো আইনেই এটা স্বীকার করবে না যে আপনি তাকে একটা অভিযোগ দিলেন, সেই অভিযোগে আপনি তাকে কনভিক্ট করে দিলেন। তার পক্ষ থেকে প্রপার ডিফেন্স করার জন্য সব ধরনের সুযোগ সুবিধা তাকে দিতে হবে। কিন্তু তাকে তো মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। এটা তো ইট ইজ নট এ ট্রায়াল, আমি বলবো ইটস অ্যাটেম্পট টু মার্ডার। এটা মার্ডারের হুমকি দেয়া, আপনি ট্রায়াল নামে মার্ডারের হুমকি দেওয়া। আর আপনি লাস্ট যে অপশনটা বলেছেন যে মসজিদেও দোয়া করার জন্য যে ফোর্স করা, যে এই নামে দোয়া করতে হবে, দেখেন আমরা তো যতটুকু দেখেছি যে এর আগেও বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল বা অন্য গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল, তখন রাজনীতি করতো, কিন্তু রাজনীতিবিদরা রাজনীতি করত, কিন্তু
ফ্যাসিস্ট রিজিমটা তৈরি হয় কখন? যখন আপনি দেখবেন যে প্রশাসনকে দিয়ে রাজনীতি করানো হচ্ছে, পুলিশকে দিয়ে রাজনীতি করানো হচ্ছে, বিজিবিকে দিয়ে রাজনীতি করানো হচ্ছে, সরকারের যত প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানের নিয়োজিত এমপ্লয়ি রাষ্ট্রীয় যারা আছে, প্রতিষ্ঠানগুলো। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিয়োজিত এমপ্লয়ি যারা আছে তাদেরকে অ্যাজ এ পলিটিক্যাল পার্টির ক্যাডার হিসেবে স্টাবলিশড করে তাদের দিয়ে সেই কার্যটা, উদ্দেশ্যটা হাসিল করার জন্য যখন তাদেরকে ব্যবহার করা হয়, আলটিমেটলি মানে ফ্যাসিস্ট রিজিমের পূর্ণতা পায় কিন্তু তখন। জি, আপনার কাছ থেকে শুনবো আবারও। শাহিন, তারপরে আপনাকে কোথায় নিয়ে যাওয়া হলো? ওখানে রাখে আমাকে, আমাদের ইউনিটি রাখে গুম অবস্থায়। তো ওখান থেকে তারা আমাকে তাদের কথাকথিত তদন্ত আদালতের নামে যেই তারা একটা নাটক সাজায়, যেখানে কোথায় দিয়ে দেওয়া হলো আপনাকে? এই ওখানেই রাখে আমাকে, ওখানেই রাখে, বাকি সময়টা ওখানেই রাখে। কিন্তু ওখানে রাখে এটা কেউ জানে না, আমার ফ্যামিলি কেউ জানে না, কাউকে জানানো হয়নি। তো ওখানে তারা বিভিন্ন প্রশ্ন করে। সর্বশেষ প্রশ্ন লাস্টে আমাকে 21 সেপ্টেম্বরে আমাকে আদালত বসায়। তারা আদালতের জন্য আমাকে 19 সেপ্টেম্বর রামগড় থেকে চট্টগ্রামে নিয়ে আসে আদালতের উঠানোর জন্য। তো এর আগে আমাকে একটা কাগজ আনে, কাগজ আইনে লিখিত কিছু, তারা লিখিত তাদের পয়েন্টগুলো আনেছেন, এগুলোর উপরে সাইন করো। তারা লিখছে, এগুলো সব প্রশ্ন তারা লিখছে, উত্তরও তারা লিখছে। না প্রশ্ন আমার কাছে করছে, না আমি কোনো উত্তর দিছি, এবং তারাই প্রশ্ন করছে, তারাই উত্তর লিখছে। ওই উত্তরগুলো লিখে লাস্টে বলছে তুমি এটার উপর স্বাক্ষর দাও। যখন আমি সবগুলো পড়লাম, পরে দেখলাম, পরে ভাবলাম যে দেখেন, আমি পরে ভাবতেছি যে আমি যদি এই 4 মাস অলরেডি আমার হয়ে গেছে, যদি আমি তাদের এই সাজানো না এর উপরে স্বাক্ষর না করি, তা আমার আরও বহুত দিন লাগবে। যদি এর চেয়ে আমাকে সেও হচ্ছে আমাকে জেল দিয়ে দেওয়া, আমি জেলে চলে যাই। জেলে তো আমি একটু বাসায় জানাইতে পারবো যে না, আমি এখনো জীবিত আছি, আল্লাহ তাআলা আমাকে এখনো জীবিত রাখছে। এরপরে আমি ওনাদের তখন ওনাদের এই যে আমার বিরুদ্ধে তারা কাগজ রেডি করে, ওই কাগজে যখন ওইখানে তারা কোনো আমাকে জঙ্গি সম্পৃক্তের সাথে যখন উল্লেখ না করে, এইভাবে পারে নাই যে আমি জঙ্গি সদস্য, সক্রিয় জঙ্গি সদস্য, এরপর বিভিন্ন কথার উপরে আমি তাকে স্বাক্ষর দিই। সেখানে তারা ওঠে। আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল এই ফেসিস্ট টিকবে না, এদের যে অত্যাচার, এই অত্যাচার টিকবে না। হ্যাঁ, আমি আজকে ওনাদের বিরুদ্ধে অভিযোগ আনছি, ওইগুলো স্বাক্ষর দিই। তা বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা এর পরিবর্তনের পরে দেশের মানুষ এটা সত্যিটা জানবে। আজকে যেন টুডে টুমরো, একদিন সত্যিটা জানবে। তাদের সাজানো কাগজের উপর আমার কাছ থেকে স্বাক্ষর নেয় এবং আমার কাছ থেকে কথাপত্র নেয়। কথাপত্রগুলো এগুলো নিয়ে সব ফোর্স বাধ্য করছে আমাকে নেওয়ার জন্য, এই লিখিতগুলো নেওয়ার জন্য বাধ্য করছে, এবং এই মৌখিক স্বীকারোক্তিগুলো নেওয়ার জন্য ওরা বাধ্য করছে। তো স্বীকারোক্তি দিয়ে সহজ মনে হইতো আমার কাছে যে না, এটা আমাকে কিছু একটা, আলহামদুলিল্লাহ কিছু একটা পাবো। এরপরে 18 তারিখ পর্যন্ত রাখছে রামগড়ে, 18 সেপ্টেম্বর পর্যন্ত। এরপর 19 সেপ্টেম্বর সকালে আমাকে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করায়। তখন ওই একই অবস্থা, হাত বাঁধা, সাথে সাথে হাত বাঁধা, চোখ বাঁধা। ওখান থেকে মানে আমি কোথায় যাইতেছি এটা আমাকে আগে জানার জন্য জানতে দেওয়া হইতো না। খালি বলছে তোমার আদালত হবে, এই পর্যন্ত আমাকে সিও বলছে, আমার সিও বলছে, আমাদের যে সহকারী পরিচালক, এডিশনাল ডাইরেক্টর, উনি বলছে যে তোমার আদালত হবে, ওখানে তোমার বিচার হবে। আমি পরে স্যারের বললাম, স্যার বিচার তো আপনারাই করবেন, উকিলও আপনারা, বিচারক আপনারা, ডিফেন্সার আপনারা, প্রতিপক্ষ সব কিছু আপনারা, এখানে আমার তো কিছু নেই, এখানে তো আমার কেউ নেই, যেন আমার পক্ষে একটা লোক দাঁড়িয়ে কথা বলবে, এই সুযোগটা তো আমাকে দেওয়া হয়নি, ও দেওয়া হবেও না। তাই বলছে সিও, আমি সিওকে অত্যন্ত ভালো জানি, উনি আমাকে ভালো জানে, উনি অপারগ। উনি বলছে দেখো শাহিন, এখানে আমার কিছু করার নেই, আমি তোমার মতো একটা আদেশের গোলাম, আমি তোমার জন্য আমার মন কাঁদে। সিও লাস্ট পর্যন্ত উনি কান্না করে দিচ্ছে আমার সামনে, আমাকে যখন উনি ডাকে, 18 তারিখ ডাকে আমাকে অফিসে, ওনার অফিসে যোগ দিয়ে উনি পানি ছেড়ে দিছে যে তোমার মতো একটা নিরসৈনিককে আমি বাঁচাইতে পারলাম না, আমার ইচ্ছা ছিল তোমাকে বাঁচানোর। আমি এমনকি তোমার জন্য আমি এডিজির কাছে রিকোয়েস্ট করছি, স্যার সৈনিকটা একদম নিরীহ, ও একটা অনেস্ট সৈনিক, বিজিবি থেকে ওর মতো চৌকুশ সৈনিক আমরা হারাইতেছি, প্লিজ ওকে আপনারা জেল দিয়েন না, সার্ভিস থেকে ডিসকাস করে বাড়ি পাঠাই দেন, আপনার কাছে আমার এইটা বিনীত অনুরোধ। তো উনি বলছে দেখো কী হয় আমি জানি না, তুমি ধরে নাও তোমার জেল হবে, তুমি যাও, তোমার প্রতি আমার দোয়া রইল, ভালোবাসা রইল, আমি তোমার কথা সবসময় স্মরণ করবো। পরের দিন আমাকে নিয়ে গেল, 19 তারিখ আমাকে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে গেল। চট্টগ্রামে নেওয়ার পর ওখানে এক অবস্থা, থাকার জন্য ছোট্ট একটা রুম, ছোট্ট, বেশি বড়ও না, ওই রুমটা দিত। ওখানে টয়লেট যাওয়ার সময় হ্যান্ডকাপ। পরে আমাকে 20 তারিখে, 21 তারিখ কোর্ট, 20 তারিখে আমাদের 8 বিজিবির সিও, যিনি আমার এই সাজার কাগজে স্বাক্ষর করছেন, ওনার নাম হচ্ছে অধীনের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনাজ সিদ্দিক। উনি আমাকে ডাকে বলতেছে শাহিন, কালকে তো তোমার আদালত, আমি তো তোমার প্রসিকিউটর, যেটাকে আমরা কোর্টের ভাষায় পিপি বলি বা এগুলো এইটা। তো উনি বলছে দেখ আমি তোমার জন্য কী করতে পারি। আমি ওনার কাছে আমার সত্যটা আমি স্বীকার করলাম, স্যার ঘটনা এই, এখন আপনারাই বিচারক, আপনারাই বাদী, আপনারাই সাক্ষী,
এখন আপনারা যা করেন এখানে আমার কিছু করার নেই। এখানে আমি ভিকটিম, এখানে আমি অসহায়, এখানে আমার কেউ নেই, আমার এখানে মা বাবাও নেই, আমার এখানে ডিফেন্স লয়ারও নেই। এখন আপনারাই ডিফেন্স লয়ার, আপনারা দেখো। তা উনি একটা কথা বলতেছেন, শাহিন দেখো তোমার প্রতি আমার তোমার বিষয়টা আমরা সবাই জানি, কিন্তু এখানে আমাদের হাতে কিছু নেই, এটা পুরোটাই রিজন কমান্ডার মাথার উপরে। পরে আপনাকে কতদিন সাজা এখানে ওখানে পরের দিন আমাকে কোর্টে উঠায়, সকালে কোর্টে উঠায়, এটি সামরিক সামরিক বিচার করে, কোর্টে উঠাইয়া পরে আমার অপরাধগুলো পড়ে শোনায় সবার সামনে। আমাদের সৈনিক এখানে কোর্ট একদম হুবহু সেম আমাদের যেভাবে কোর্ট হয় বাহিরে, আমাদের জাস্ট এইভাবে সাজানো হয়। ওখানে আমাদের সৈনিকরা থাকে, আমার অপরাধগুলো পরে শোনানো হয়, আমার কাছ থেকে জিজ্ঞেস করে। আমি ওখানে সরাসরি এই ভাষায় কথা বলছি, দেখেন আপনারা যে অভিযোগ আনছেন এই অভিযোগগুলো পুরোপুরি মিথ্যা, আমার বিরুদ্ধে আপনারা যা দেবেন এটা অন্যায় আচরণ। হ্যাঁ আমি এখন বলেছিলেন, হ্যাঁ আমি এটা এখন মাথা পেতে মেনে নিতে বাধ্য, কিছু করার নেই আমার হাতে, আমার শক্তি নেই যে আপনাদের বিরুদ্ধে আমি কিছু করব। আমি এটা মাথা পেতে আমি মেনে নিতে বাধ্য, কিন্তু টুডে টুমরা আমার দিন আসবে, আমি কিন্তু এটা নিয়ে দাঁড়াবো। এই কথা বলেছেন? হ্যাঁ আমি বলছি আপনারা আমারে যা করেন আমি কিন্তু এ নিয়ে পরবর্তীতে আমি দাঁড়াবো, তখন আপনাদের অবস্থান আপনারা বুঝে নিন। যে বিচার সভাপতি উনি আমাকে আদেশ শুনাই দিল, কোর্টের দিয়ে দিল, রায় পরে শুনাইলো যে তাকে সার্ভিস থেকে ডিসকাস করা এবং সাথে 1 বছর 6 মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। তারপরে আপনাকে কোথায়? এরপর আমাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে, আমাদের গাড়িতেই করে আমাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে। তখন কি চোখ বাঁধা না, ওই তখন চোখ খোলা, তখন থেকে আমাকে আর তখন ইউনিফর্ম ইউনিফর্ম খুলে ফেলছে। আপনার হাতে, আপনার কাছে তো কাপড় চোপড় ছিল না? আমার কাছে কাপড় চোপড় ওই আমার ট্রাঙ্ক থেকে ওরা, ওই ট্রাঙ্ক আপনার কাছে দিয়ে দেওয়া হয়? ট্রাঙ্ক দেয় নাই, শুধু আমাকে বলছে তুমি কি কি নিতে চাও, জেলে তো তোমাকে তো জেল দেওয়া হয়েছে, ওখানে থাকার জন্য তো তোমার কিছু প্রয়োজন। তা আমি বলছি যে আমাকে এই জিনিসগুলো দেখ হোক। এরপরে ওই যে আমাকে কাপড় দিছে, এই পাঞ্জাবি দিছে, পায়জামা দিছে, টুপি দিছে, লুঙ্গি দিছে, যা যা প্রয়োজন ওগুলো ওরা দিয়ে দিছে আমাকে। সাফওয়ান জি, উনি ধরে নিলাম উনি অপরাধী, কিন্তু ওনার তো ডিফেন্স লয়ার বা ডিফেন্স পাওয়ার অধিকার আছে। উনি স্বীকার করেননি এবং এক প্রকার ফোর্স করে ওনার কাছে মানে জোর বাধ্যতামূলক একটা কনফেশন। আপনি দেখবেন যে একটা ফোর্সফুল কনফেশন, অর্থাৎ আইনে যেটা নাল অ্যান্ড ভয়েড, এর কোনো ভিত্তি নেই, এর কোনো বেসিস নেই। কারণ কনফেশন যদি কেউ করে, অর্থাৎ দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি যদি কেউ দেয়, সেটা হতে হবে সম্পূর্ণ স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি না নিয়ে তার কাছে যেটা করা হয়েছে, অর্থাৎ তুমি এই অপরাধটা স্বীকার করো যাতে আমরা তোমাকে সাজা দিতে পারি, সুতরাং তাকে বাধ্য করে সিগনেচার নিয়ে আদারওয়াইজ তোমাকে শুট করে ফেলবো, অর্থাৎ তাকে মার্ডার করে ফেলা হবে, অর্থাৎ মার্ডারের হুমকিতে তার কাছ থেকে কনফেশন নেওয়া হয়েছে। সেক্ষেত্রে তাকে যে বাধ্যতামূলক চাকরি থেকে বের করে দেওয়া হলো এবং তাকে দণ্ড দেওয়া হলো, সেক্ষেত্রে ওনার কোনো ডিফেন্স পাওয়ার সুযোগ আছে কিনা? অবশ্যই, আপনি যদি একজনকে চাকরি থেকে বের করতে চান, তাহলে একটা প্রসেস আপনাকে মেনটেন করতে হবে। অর্থাৎ সরকারি একটি মানে সামরিক আদালত, আপনি ডিপার্টমেন্টাল প্রসিডিং করতে হলে তাকে আগে শোকজ নোটিশ দিতে হবে, শোকজ করতে হবে, সেকেন্ড শোকজ করতে হবে, এরপরে হচ্ছে ইনকোয়ারি করতে হবে, তাকে ইনকোয়ারি রিপোর্ট দিতে হবে। দিস ইজ দ্য ইউনিভার্সাল প্রসেস। এটা হচ্ছে গিয়ে আপনার একজনকে সার্ভিস থেকে আপনি ডিসমিস করে, আপনি বললেই তো হবে না যে আপনার তার বিরুদ্ধে অভিযোগ কি, অভিযোগ তো চার্জ তো ফ্রেম করতে হবে। আপনি তাকে সার্ভিস থেকে দূরে সরিয়ে দিবেন, তাহলে কি আপনার মতাদর্শে বিশ্বাস করে না বলেই আপনি তাকে চাকরি থেকে ডিসমিস করে দিবেন, আপনি তাকে সাজা দিবেন? তার বিরুদ্ধে তো একটা চার্জ ফ্রেম করতে হবে, ফর্মাল চার্জ। সেই চার্জ ফ্রেমের আগে তাকে শোকজ করতে হবে যে তোমার বিরুদ্ধে এই চার্জ ফ্রেম কেন করা হবে না, তোমাকে এই পানিশমেন্টটা কেন দেয়া হবে না। তার মানে তার বিরুদ্ধে, তার সাথে যেটা হয়েছে সম্পূর্ণ মানে অন্যায়ভাবে হয়েছে, অমানবিক কোনো দায় স্বীকার করেননি। না, স্বীকার করেন। এবং সেক্ষেত্রে উনি কি এখন আইনের আশ্রয় নিতে পারেন? অবশ্যই, আমি তো যেটা মনে করি যে অবশ্যই তার রিইনস্টেট করতে হবে তাদেরকে সার্ভিসে, এবং তিনি যে সার্ভিস বেনিফিটগুলো পাবেন, এরিয়ার যত স্যালারিগুলো আছেন, ইনক্রিমেন্টগুলো আছেন, এগুলো তাদেরকে দিতে হবে। এবং যারা এই ধরনের ফ্যাসিস্ট রিজিমকে টিকিয়ে রাখার জন্য যারা এর সাথে জড়িত, নিরপরাধ মানুষকে জঙ্গি সাজিয়ে, মতাদর্শের সাথে মিলবে না বলেই তাকে জঙ্গি সাজিয়ে তাকে সার্ভিস থেকে ডিসমিস করে আপনি তাকে সাজা দিয়ে দিলেন, কোনো তার অফেন্স ছাড়া, ফ্রম হিজ পার্ট, তার পার্টের কোনো অফেন্স ছাড়া, ফ্রম কমিশন এনি অফেন্স, আপনি তাকে সাজা দিয়ে দিলেন। তার লাইফের যে মিজারিগুলো গেছে, যে দুঃখ কষ্টগুলো, তার পরিবারের দুঃখ কষ্টগুলো, আপনাকে সেটাও কম্পেনসেট করতে হবে, সেটাও ফেরত দিতে হবে। জি, আপনার কাছ থেকে শুনবো সাফওয়ান। এরপরে আপনাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো শাহিন, তো জেলখানার জীবনটা কেমন ছিল, অভিজ্ঞতাগুলো কেমন ছিল, ছোট্ট করে বলবেন। জেলখানায় যাই, ওখানে আমাকে কাম্পাস দেওয়া হয় সশ্রম হিসেবে, ওখানে কাজ করি। এর মধ্যে আমাকে কিছুদিন পরে সম্ভবত নভেম্বরের 17 তারিখে আমাকে ডাকা হয় একটা কাগজ দেওয়া, তোমার জন্য অফিসে 2জন লোক আসছে দেখা করতে। তা আমি অফিসে যাই, অফিসে যাইয়া
ওনারা গোয়েন্দা সংস্থার। পরে দিন ওনারা পুলিশের এসবি শাখা থেকে আসছে, ওনারা আমার কাছে তাও এই জঙ্গি নাটক সম্পর্কে জিজ্ঞাসাবাদ, একই জিজ্ঞাসাবাদ। আমি বলছি দেখেন আপনাদেরকে যা বলার আমি এটা আমার বাহিনীকে বলে দিছি। আমাকে যেখানে রাখা হয়েছে আমার তদন্ত আদালত এবং আমাকে যে 4 মাস গুম করা হয়েছে ওখানে রিমান্ডে যাও, আমার সব কিছু বলে দিচ্ছে। আমি নতুন করে আপনাদের কি বলবো, কি বলার আছে? তারপর ওনারা 3 দিন আমাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করে এসবি শাখা, পুলিশের মানে দণ্ডিত হবার পরে? হ্যাঁ, দণ্ডিত হওয়ার পরে পুলিশের এসবি শাখা থেকে 3 বার একাধারে 3 দিন, 17 নভেম্বর, 18 নভেম্বর, 19 নভেম্বর। এই জিজ্ঞাসাবাদের পরে ওনারা আমার কাছ থেকে কোনো প্রয়োজনীয় ওনাদের যে কাঙ্ক্ষিত ইচ্ছে ছিল, যে স্বপ্ন ছিল, ওনারা চাচ্ছিল, ওইটা আমার কাছ থেকে পায় না। তা না পাওয়ার পরের দিন আমার জেলে সপ্তাহে 1 দিন কল দেওয়ার সুযোগ আছে তার পরিবারকে 10 মিনিট করে। মানে আপনার পরিবারকে কবে জানান? আমি জানাচ্ছি যেদিনকে আমাকে কোর্ট থেকে আদালতে কারাগারে নিয়ে যাওয়া হয়, তখন আমার সিও কোম্পানি কমান্ডারকে বলছে যে ওরে ফোন দেন, ওর বাসায় যোগাযোগ করার সুযোগ করে দেন। আপনার সাথে যেটা ঘটে গেল, এই যে মনে করেন অবর্ণনীয় নিপীড়ন, নির্যাতন, আপনি তো ধরেই নিয়েছিলেন যে আপনি আর বেঁচে ফিরবেন না হয়তো। তো তখন পরিবারের প্রিয় মুখগুলো তো ভেসে উঠতো স্মৃতিতে সবচেয়ে বেশি। তখন মানে কোন স্মৃতিগুলো আপনাকে কষ্ট দিত এবং নিজেকে সান্ত্বনা কি দিতে পারতেন না? কেঁদেছেন কখনো? 4টা মাস কাদার উপরেই গেছে। সবচেয়ে বেশি মনে পড়তো আমার বাচ্চাটা অসুস্থ, ও আমাকে ছাড়া থাকতে পারতো না। এখনো ফোন দিলে বাবা, ও শুধু বলতে পারে বাবা, শুধু বাবা শব্দটাই বলতে পারে। আমার মুখ দেখলেও হাসি, না তা হাসে না। ওরে কেউ, আমি জেল থেকে ছাড়ার পর বাড়ি যাই, ও আমার দেখছে ওর সমস্ত দুঃখ শেষ। ও অসুস্থ, ও জানে আমি ওর বাবা, এছাড়া কারোর সাথে থাকে না। তো এই যে কষ্টগুলো, অবনীয় কষ্টগুলো, এগুলো আসলে অমানবিক কষ্টগুলো, এগুলো আসলে কাউকে শেয়ার করা যায় না। আপনার পরিবার আসলে ভরণ পোষণটা কিভাবে চলতো? ভরণ পোষণ আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল, ওরা বাসায় প্রতি মাসে চাল যা দরকার তা দিয়ে যেত। মানে এই যে 4 মাস গুম, 4 মাসের সময় ওরা করতো? ওরা তো যখন শুনছে যে আমার ফোনে পায় না, আমার কোনো সামাজিক যোগাযোগ ব্যবস্থায় পায় না, আমি যেহেতু ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম, যখন ওরা সবাই বাসায় যোগাযোগ করছে যে ও কোথায় আছে, ওরে পাওয়া যাচ্ছে না, তখন সবাই জানাইছে যে ওর কোনো খোঁজ নেই, খবর নাই। বাহিনীতে যোগাযোগ করতেছি, তারাও স্বীকার করতেছে না। তারপর সবাই ফ্রেন্ড সার্কেল যারা ছিল এরা জিজ্ঞেস করছে আপনারা কীভাবে চলেন, এতদিন তো ওরা আনে চলতেন, এখন না। পরে মা স্বীকার করছে, দেখো বাবা এখন তো কিছু করার নাই, বাকি আমার আব্বা অসুস্থ, ওনারা আমি প্রায় 2022 সালে 7 লাখ টাকা খরচা করে ওনার অপারেশন করাইছি আমি। তো বাসায় ওইভাবেই চলতেছিল, কষ্টের মধ্যে দিনগুলো কাটতেছিল। এরপর আমার ফ্রেন্ড সার্কেলে আমার কষ্টগুলো, বাসার কষ্টগুলো ওরা নিজেরা বুঝতে পারছে, অ্যানালাইজ করতে পারছে। এরপর ওরা আমার পাশেই ছিল। এই প্রিয় মুখগুলোকে যখন পেলেন অনেক দিন পরে জেলখানা থেকে বের হয়ে, তখন নিজেকে কি মনে হয়েছে, নিজের কাছে কি মনে হয়েছে? আমি যখন যেদিন জেল থেকে বের হই, আমার কাছে তার আগেটা তো মনে হয় না যে আমি জেল থেকে বের হব না, আবার কোন তকমা দেয় বের হওয়ার সাথে সাথে। তাও জেল গেটে আমাকে ছাড়ছে প্রায় 2টার দিকে, অথচ সেই ছাড়ার কথা আমাকে 12টায় জেল গেট থেকে। সমস্ত কার্যক্রমগুলো লাস্ট পর্যন্ত আমি জেলার কাছে বললাম, স্যার কারণ কি, আমার তো আমার সাজা শেষ, এখানে তো আর কোনো সাজা না, যে আমার নামে অন্য কোনো মামলা আছে। মানে এক ধরনের ভয় কাজ করছে। ভয় কাজ করছেন। যে এই যে জীবন থেকে যে 18 মাস এবং 4 মাস, মোট যে 22 মাস, এই 22 মাস জীবন থেকে হারিয়ে গেছে, যে অপরাধের সাথে আপনি জড়িত না, জি, কিন্তু এই অপরাধের ঘানি আপনাকে টানতে হয়েছে, এর আপনি বিচার চান কিনা এই রাষ্ট্রের কাছে? আমার সাথে যে অন্যায়গুলো হয়েছে, শুধু আমার সাথে না, আমার মতন আরো হাজারো মায়ের বুক খালি হয়েছে, আরো হাজারো সন্তান গুম হয়েছে, নিখোঁজ হয়েছে, এরা কখনো ফিরে আসেনি, আসবে কিনা তাও জানি না। আমি চাই এদের সর্বোচ্চ বিচার হোক, এবং আমার সাথে যারা করছে এই অন্যায়গুলো, যে 2 অফিসার যাদের নির্দেশে এই কাজগুলো হয়েছে, আমি অলরেডি তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করছি। আমি চাই এদের সর্বোচ্চ শাস্তি, এবং শুধু শাস্তি না, ভবিষ্যতে কোনো দিন কোনো সৈনিক এবং কোনো সিভিলিয়ান যে এইরকম অমানবিক নির্যাতনের শিকার না। আপনি আপনার চাকরি ফিরে পেতে চান কিনা? আমি অবশ্যই চাকরির ইউনিফর্মটা একটা সম্মানের, হ্যাঁ এটা বেতন কম হোক, কিন্তু এটা একটা সম্মানের চাকরি, ইউনিফর্মটা মানে সম্মানের। তো আমি চাই আমাকে চাকরিতে পুনর্বহাল করা হোক, আমার যে ক্ষতিপূরণগুলো দেওয়া হোক, এবং আমাকে একটা পুনর্বাসনের যে একটা ব্যবস্থা, এইটা অবশ্যই করা হোক। অ্যাডভোকেট সাফওয়ান, একটা এই ধরনের পরিবেশ বা পরিস্থিতির মধ্য থেকে একটা মানুষ যখন যায়, সামাজিকভাবে ওই পরিবারগুলো ছোট হয়ে যায়, ওই পরিবারটি ছোট হয়ে যায়, ওই পরিবারের যে শিশুরা থাকে, এই শিশুরা এক ধরনের ট্রমার মধ্য দিয়ে যায় বা টোটাল সমাজচ্যুত হয়ে যায়।
এবং সামাজিক এক প্রকার বাস্তুচ্যুত হবার মতো পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে যায়। এই মানুষগুলোকে আসলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্র কিভাবে এদের পাশে সহায়ক হিসেবে রাষ্ট্র দাঁড়াতে পারে? আসলে বিষয় হচ্ছে এই পরিবারগুলোকে রাষ্ট্রের একটা রাষ্ট্রীয় সামাজিক দায়িত্ব আমি বলবো, অর্থাৎ রাষ্ট্রের সমাজের এই মানুষগুলোর প্রতি রাষ্ট্রের একটা দায়িত্ব আছে, এবং আমরা যারা সমাজে বসবাস করি সমাজেও এদের প্রতি একটা দায়িত্ব আছে, সমাজের সাধারণ জনগণেরও একটা দায়িত্ব আছে। যে প্রথমত এদের জন্য যেটা প্রয়োজন, অর্থাৎ এই ফ্যাসিস্ট রিজিমের 15 বছর এরকম ঘটনা, লক্ষ লক্ষ ঘটনা ঘটেছে। রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে যে তাদের প্রতি যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, সেগুলোকে ফেরত দেয়া, তাদের ন্যায় চাকরি বিচারের পাশাপাশি এবং তাদের পুনর্বাসন করা, এবং সামাজিকভাবে তাদেরকে আর কখনোই যেন হেয় প্রতিপন্ন না হতে হয় সেই ব্যাপারেও একটা সামাজিক পদক্ষেপও আমাদের নিতে হবে। ধন্যবাদ অ্যাডভোকেট সাফওয়ান, ধন্যবাদ মোহাম্মদ শাহিন, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, শেখ হাসিনা একালের একজন পুরনো স্বৈরাচার, যার মস্তিষ্কের ভেতর ছিল কেবলই ক্ষমতা। ক্ষমতায় টিকে থাকতে খুন গুম তার কাছে ছিল মামুলি ব্যাপার, যার অসংখ্য প্রমাণ তিনি রেখে গেছেন বিগত দিনগুলোতে। সীমান্তে দেশের নিরাপত্তা যারা দেয়, সেই বিজিবির সদস্যকেও নিপীড়ন করতে ছাড়েনি খুনি হাসিনা। তাকে নিয়ে ঘৃণ্য জঙ্গি নাটক সাজানো হয়, গুম করে রাখা হয়, করা হয় নিপীড়ন। কেবল মসনদ টিকিয়ে রাখবার জন্য রাষ্ট্রের এমন পরিকল্পিত নিপীড়নের শাহিনের মতো হাজারো মানুষ আজ দিশেহারা, তাদের পরিবারগুলো কুলকিনারাহারা। এই অনুষ্ঠানে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস nipironersriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।